আমরা যখন এই সিটিজেন সেন্ট্রিক হতে যে একটা ব্যালেন্স করার চেষ্টা করব যে আমলাতন্ত্রের ক্ষমতাকে কার্টাইল করার মাধ্যমে বা তার রোলকে কার্টাইল করার মাধ্যমে জনগণ কিন্তু শাসিত হতেই থাকবে। বিপিএসসি শুধুমাত্র রিকমেন্ড করেই শেষ করবে না, বরঞ্চ অ্যাপয়েন্টমেন্ট না হওয়া পর্যন্ত বিপিএসসি শুড বি দ্য গাইডার্স। সিভিল সার্ভিসের এলিটিজমের একটা বিষয় ছিল, আপনি যখন আগে দর্শনদারি তারপর গুণ বিচারী, অর্থাৎ আপনি যখন অ্যাপিয়ারেন্সে, আপনার ক্যারেক্টারিস্টিক্সে, আপনার আচরণে আপনি যখন কোমল হতে পারবেন এবং এলিট হতে পারবেন, যখন আপনি জনগণের কাছে নিজেকে পারফেক্ট ওয়ান হিসেবে চিন্তা করতে পারবেন, তখন আপনার অবিডিয়েন্সের জায়গাটা অটোমেটিক্যালি গ্রো করবে। সেটার জন্য স্যার বলাটা ম্যান্ডেটরি হবে না। বর্তমান সময়ে যদি আমরা আমাদের প্রেক্ষাপটের দিকে তাকাই তাহলে একটা বিষয় সুস্পষ্ট, একেবারেই স্পষ্ট, জনগণ এটা জানতে চায় না যে ডিভিশনাল টায়ারে কে বসে আছে। জনগণ এটা জানতে চায় না ডিসি অফিসের লোকজন কি করছে, কিন্তু জনগণ এটা জানতে চায় যে সে যেটা চাচ্ছে সেটা আসছে কিনা। ঠিক এই জায়গাটিতে কালচারাল যে ন্যারেটিভগুলো আছে, সিভিল সার্ভিস রিলেটেড যে ন্যারেটিভগুলো আছে, এর একটি পরিবর্তনের একটা বড় জায়গা আছে। আজকের এই পুরো সেমিনারে একটি বিষয় আমার কাছে খুব বেশি মনে হয়েছে যে এটি খুব বেশি চর্চিত হচ্ছে, সেটি হচ্ছে ইন্টার ক্যাডার যে ডিসক্রিমিনেশনের জায়গাটি। এটি ইন্টার ক্যাডার ডিসক্রিমিনেশন থাকা কোনোভাবেই উচিত নয়, কিন্তু আমার মনে হয় ইন্টার ক্যাডার ডিফারেন্সটা থাকা উচিত। কেন ইন্টার ক্যাডার ডিফারেন্স থাকাটা উচিত? কারণ আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আমরা যদি দেখি ট্রেডিশনালি ডেপুটি কমিশনাররা কেমন অ্যাক্ট করতেন এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশরা কেমন অ্যাক্ট করতেন, তারা কিন্তু ডেপুটি কমিশনারের কাছে রিপোর্ট করতেন। ফলে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা ছিল। এর ফলে আমরা দেখতাম যে খুব সহজেই তিনি বন্দুকের গুলি করতেন না, খুব সহজেই একটা জায়গায় ম্যাজিস্ট্রেসির পাওয়ারের ব্যতি রেখেই পুলিশ খুব বেশি সর্বক্ষময় ক্ষমতাটি হয়ে যায়নি। কিন্তু এখন আমরা যদি এই ইন্টার ক্যাডার ডিফারেন্সটাকেই অ্যাবলিশ করে দিই, তখন ব্যাপারটি হবে কি যে হতে পারে যে এই সকল ক্যাডারগুলোর মধ্যে একটা নন কোঅর্ডিনেটিভ অ্যাপ্রোচ চলে আসবে, তখন একটি ডিফারেন্স তৈরি হবে। রেদার এই জায়গাটিতে কি করা যায়, এই জায়গাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি ক্যাডারকে বা একগুচ্ছ ক্যাডারকে বা সাম ক্রাইটেরিয়ায় ক্যাডার অফিসিয়ালদের মধ্যে লিডারশিপটাকে ইনস্টিটিউশনালাইজ করা। এই যে এখন এই সমস্যাগুলো, ইন্টার ক্যাডার ডেসপ্যারিটিগুলো কেন হচ্ছে? কারণ এই পুরো জিনিসগুলোর মধ্যে একটা অ্যাম্বিগুইটি আছে, কেউ জানেন না তিনি কেন করছেন। রেদার এইটাকে ইনস্টিটিউশনালাইজ কীভাবে করা যায়, এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, এটি নিয়ে কাজ করা যেতে পারে। 2 নম্বর বিষয়, আমরা খুব বেশি আলোচনা করি, চর্চা করি সিটিজেন সেন্ট্রিক বিউরোক্রেসি, সিটিজেন সেন্ট্রিক যেই আমলাতন্ত্র বলি বা পাবলিক অফিসিয়ালস, এই জায়গাগুলোতে। কিন্তু একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন এই সিটিজেন সেন্ট্রিক হতে যে একটা ব্যালেন্স করার চেষ্টা করব যে আমলাতন্ত্রের ক্ষমতাকে কার্টাইল করার মাধ্যমে বা তার রোলকে কার্টাইল করার মাধ্যমে জনগণ কিন্তু শাসিত হতেই থাকবে, ওই ফাঁকা যে জায়গাটা তৈরি হবে সেটা পলিটিক্যাল লিডাররা তখন গ্রেপ করে নেবে বা সাম আদার্স পপুলেশন গ্রেপ করে নেবে। রেদার আমাদের কি করা উচিত? আমার মনে হয় আমাদের পিপল সেন্ট্রিক বিউরোক্রেসি বা সিটিজেন সেন্ট্রিক বিউরোক্রেসি থেকে বের হয়ে সিটিজেন এম্পাওয়ার্ড বিউরোক্রেসিতে মুভ করা উচিত। তাহলে সেটা বিউরোক্রেসি হোক, পলিটিক্যাল পার্টি হোক, অন্য যে কোনো এন্টিটি হোক, সেটা তখন আমরা আমাদের উপর ডোমিনেট হয়ে আসতে পারবে না। তার উদাহরণ কেমনটা হতে পারে দেখুন, আমরা সিটিজেন চার্টার নিয়ে খুব আলোচনা করি। সিটিজেন চার্টারের মাধ্যমে কি হচ্ছে? সিটিজেন সেন্ট্রিক হচ্ছে। একটা সিটিজেন জানছে যে সে কত দিনের মধ্যে কত টাকা পে করে কার কাছ থেকে কি সেবাটা পাবে, কিন্তু এটির মাধ্যমে কি অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা যাচ্ছে? রাদার আমরা যদি তাকে এম্পাওয়ার করার চিন্তা করি, তখন আমরা একটা কাজ করতে পারি, রুলস অফ বিজনেস অনুযায়ী এই অফিসটি কী কী কাজ পারফর্ম করতে বাধ্য, আমি যদি সেটাকে এক্সপ্রেস করে দিই। রুলস অফ বিজনেসকে যদি আমি, খুব কম মানুষ আছেন, লোক প্রশাসনের ছাত্র না হলে আমিও জানতাম না যে রুলস অফ বিজনেস বলে এমন কিছু আছে। এই যে রুলস অফ বিজনেসটা, এটাকে যদি আমি ওপেন করে দিই, সরকারি দপ্তরগুলোর বাইরে যদি টানিয়ে দিই যে রুলস অফ বিজনেসের এই কাজগুলো আসতে পারে, আমি যদি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে যাই, আমি যদি দেখি পরিবেশ আইন এই কাজগুলো তাকে ডেজিগনেটেড করছে, তখন আমি ক্রস অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারবো। নাগরিকরা নিজেরাই এই অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারবেন। তবে হ্যাঁ, শুধু এটুকুন করলে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি হবে যে পাবলিক অর্ডার যেটা থাকবে সেটা ভেঙে পড়তে পারে। সেক্ষেত্রে একটা মেকানিজম তৈরি করা যেতে পারে। সেটা হতে পারে কীরকম? সেটা হতে পারে ডিস্ট্রিক্ট লেভেলে বা অফিসিয়াল লেভেলে, সাব ডিস্ট্রিক্ট লেভেলে একটা কমিটি বা কমিশন বা একটা অফিস থাকবে, যেখানে মনে হবে যে রুলস অফ বিজনেসের ব্যত্যয় ঘটলে আই উইল গো টু দেয়ার এবং আমি সেখানে কমপ্লেন করব। যেটা আরটিআই এর মাধ্যমে আমরা দেখি যে রাইট টু ইনফরমেশন, আমার মনে হয় যে রাইট টু ইনফর্মেরও একটা প্রভিশন থাকা উচিত। রাইট টু ইনফর্মের প্রভিশনটি আমাদের জন্য খুব বেশি জরুরি। এই জায়গাগুলোতে আমাদের এমফাসাইজ করা উচিত। থার্ডলি, এই বিষয়টি আমাদের খুব বেশি চর্চিত হয় রিক্রুটমেন্টে পলিটিসাইজেশন, কিন্তু একজন সাধারণ, একেবারে সাধারণ
একজন ব্যক্তি যখন সিভিল সার্ভিসে যায় তিনি কি পলিটিসাইজেশন থেকে বাইরে থাকেন? যদি তিনি পলিটিসাইজেশন থেকে বাইরে থাকেন তাহলে আকবর আলী খান স্যার গ্রিশামস ল সিন্ড্রোমের কথা বলেছিলেন যে তিনি আস্তে আস্তে হারিয়ে যাবেন। ঠিক এই জায়গাটিতে তাহলে কি করা যায়? আমার মনে হয় যে এই প্রমোশনাল যেই ধরনের ডেসপ্যারিটিগুলো দেখা যাচ্ছে, এই ডেসপ্যারিটিগুলোকে রুলস রেগুলেশনে না এনে অ্যাক্টে রূপান্তর করা উচিত। কারণ এই প্রমোশনাল ক্রাইটেরিয়াগুলো এগুলো যখন অ্যাক্টে রূপান্তরিত করবো, রুলস রেগুলেশনকে অ্যাকাউন্টেবল করা আর অ্যাক্টকে অ্যাকাউন্টেবল করা দুটো একই রকম না। একই সাথে ইন সার্ভিস অ্যাপিলেট বোর্ড থাকা উচিত। ইন সার্ভিস অ্যাপিলেট বোর্ড কেমন? যেমন একটু আগে স্যার বলছিলেন জালাল যে তিনি তার থেকে অনেক জুনিয়র, তিনি 50 জনের জুনিয়র, তিনি সেক্রেটারি হয়ে গিয়েছেন। এখন এই ধরনের ক্ষেত্রে এই যে অ্যাপিলেট বোর্ডগুলো থাকা উচিত, তাহলে যেখানে ক্লিয়ার কোনো এভিডেন্স নেই, আপনার এগেনস্টে কোনো কিছু নেই, কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিউর নেই, কিছু নেই, আপনি যদি সেই জায়গাটিতে কমপ্লেইন করতে পারেন। এবং এই ডিপার্টমেন্টাল বোর্ড বা এই ধরনের বোর্ডগুলো, প্রমোশন অ্যাপিলেট বোর্ডগুলো আমার মনে হয় বিপিএসসির মতো সাংবিধানিক জায়গাগুলোতে নিয়ে যাওয়া। কারণ আমি যদি এটাকে পরিষদ বিভাগের অধীনে দেই, যেইটা সেইটাই থেকে যাবে। বরঞ্চ আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায় বিপিএসসিকে স্ট্রেনথেন করতে হবে, আদারওয়াইজ সিভিল সার্ভিসের জুরিসডিকশনাল চেঞ্জ আনা সম্ভব না, ন্যাচারিস্ট ক্যারেক্টারিস্টিক্সের চেঞ্জ আনা সম্ভব না। বিপিএসসি শুধুমাত্র রিকমেন্ড করেই শেষ করবে না, বরঞ্চ অ্যাপয়েন্টমেন্ট না হওয়া পর্যন্ত বিপিএসসি শুড বি দ্য গাইডার্স। একই সাথে ইন সার্ভিস তার এগেনস্টে যদি কোনো প্রসিকিউশন করতে হয়, তার এগেনস্টে কোনো ধরনের ব্যাপারগুলো আসতে চায়, সেক্ষেত্রে বিপিএসসির আলাদা কমিশন, যেটা বললাম যে একটা অ্যাপিলেট বোর্ড থাকা উচিত। শুধু ট্রাইব্যুনালটা সবসময় যাওয়া যায় না। ট্রাইব্যুনাল যদি আমি অ্যাপিলেট বোর্ডে আমি আমার প্রমোশনাল জায়গাটা সেটাই করতে পারি, তারপর সেই জায়গাটাতে এটা আমরা দিতে পারি। সবশেষে একটি কথা, সেটি হচ্ছে যে সিভিল সার্ভিসের এলিটিজমের একটা বিষয় ছিল। আপনি যখন আগে দর্শনদারি তারপর গুণবিচারী, অর্থাৎ আপনি যখন অ্যাপিয়ারেন্সে, আপনার ক্যারেক্টারিস্টিক্সে, আপনার আচরণে আপনি যখন কোমল হতে পারবেন এবং এলিট হতে পারবেন, যখন আপনি জনগণের কাছে নিজেকে পারফেক্ট ওয়ান হিসেবে চিন্তা করতে পারবেন, তখন আপনার অবিডিয়েন্সির জায়গাটা অটোমেটিক্যালি গ্রো করবে। সেটার জন্য স্যার বলাটা ম্যান্ডেটরি হবে না। ঠিক এই জায়গায় সিভিল সার্ভিসের এলিটিজমকে কীভাবে ফোল্ড ব্যাক করানো যায় সেটি নিয়ে চিন্তা করা যেতে পারে। এবং সবশেষ, এইবার যদি রিফর্ম না আসে তাহলে কখনই রিফর্ম আসবে না, কারণ তখন জনগণের যে চাহিদা, এই জনগণের চাহিদাটা 71-এর পরে এই ধরনের ম্যাথ র্যাডিক্যাল চাহিদা কখনই আসেনি। তাই এই ধরনের চাহিদাটি আর কখনো আসবে না। সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।